হুম, বেশি কথা না বলে যা বলেছি তা কর। ছেলেটা ওর হাতের বড় ঝুড়িটা থেকে একটা সাদা আর একটা গোলাপি মিঠাই বের করলো। বেলাকে দেওয়ার জন্য ওর দিকে হাত বাড়াতে যাবে তখনই দিগন্ত বলে উঠল। থাম। এদিকে বেলা নীরব দর্শকের মতো টুকুর টুকুর চোখে একবার ছেলেটার হাতের মিঠাইগুলো দেখছে, আরেকবার দিগন্তকে দেখছে। ওগুলো নেওয়ার জন্য তর সইছে না মনে। দিগন্ত একটু হেলে গিয়ে ছেলেটার হাত থেকে মিঠাই দুটো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিল। বেলা ছো মেরে নিয়ে নিল ওগুলো। চোখে মুখে খুশির ঝলক উপচে পড়ছে। হেলে যাওয়া দরুন বেলার অনেকটা কাছাকাছি এসেছে দিগন্ত। কাছ থেকেই দেখলো বেলার আনন্দিত মুখভাব। ঠোঁট এলিয়ে হাসতে চেয়েও হাসল না। নিজের সিটে বসে ছেলেটাকে বলল বাকিগুলো গাড়িতে দিতে। ছেলেটা তাই করলো। সমস্ত মিঠাইগুলো পেছনের সিটে রেখে দিগন্তের পাশে এসে দাঁড়ালো। লাল টকটকে দাঁত কপাটি বের করে হেসে বলল। দিছি ভাই, আর কিছু লাগবো? দিগন্ত মানিব্যাগ থেকে চকচকে ১,০০০ টাকার দুটো নোট বের করে ছেলেটার হাতে দিয়ে বলল। না, বাড়ি চলে যা। টাকাগুলো দেখে চোখ জোড়া চকচক করে উঠল ছেলেটার। মাথা চুলকাতে চুলকাতে বলল। হ ভাই, বাড়ি যাবো, একটু সবার সাথে আড্ডা দিয়া লই, তারপর সোজা বাড়ি যাবো। শুনল না ওর কথা দিগন্ত। তারপর গাড়ি স্টার্ট দিল আর তাকালো না বেলার দিকে। এদিকে দু হাতে দুটো হাওয়াই মিঠাই নিয়ে খুশিতে আত্মহারা বেলা। কোনটাকে সে আগে খাবে সেই ভাবনায় ডুবে গিয়েছে। দূর থেকে একজোড়া চোখ গভীর দৃষ্টি মেলে দেখলো ওদের। দিগন্তের জিপ চলে যেতেই গাড়ির কাঁচ নামালো ফাহাদ। বদ মেজাজি রাগী কাঠখোট্টা দিগন্ত তালুকদার একটা বাচ্চা মেয়ের সাথে এত কথা বলছে। ব্যাপারটা সুবিধার ঠেকলো না ওর নিকট। বেলাকে চিনতে একটু অসুবিধা হয়নি ওর। সেদিন থেকে খুঁজে বেড়াচ্ছে ওকে, আর আজ পেলো তাও দিগন্তের সাথে। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে কাউকে গুরুগম্ভীর গলায় বলল। সব ডিটেলস দিতে বলেছিলাম মেয়েটার, ওইগুলো এখনই এখনের মধ্যে সব চাই আমার। বলে ফোনটা ছুঁড়ে মারল পাশের সিটে। বেলাকে দিগন্তের সাথে দেখে কেমন ছটফট লাগছে ওর। মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে জোরে টেনে ধরল। চোখ বন্ধ করতেই আবারও ভেসে উঠল বেলার ভয়াতুর চেহারার কান্নারত চোখজোড়া। আনমনে মুচকি হাসল ফাহাদ। ভোরের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে প্রকৃতির বুকে। সূর্যের আলো আস্তে ধীরে আস্তে পড়ছে পৃথিবীতে। এই ভোর সকালে পাটোয়ারি বাড়িতে ধুমসে কাজ চলছে। চলবে নাই বা কেন? আজ বাণীর গায়ে হলুদ। হলুদের সব কিছু আয়োজন করা হয়েছে ছাদে, আর রান্না বাড়ার আয়োজন করছে বাড়ির পেছনের দিকে বাগানে। এত সকালেও পুরো বাড়ির মানুষজন ভর্তি। এত এত সারা শোরগোলের মাঝে দুটো রুমের দরজা আটকানো, একটা বৃষ্টির আর একটা বেলার। বৃষ্টিকে আটকে রেখেছে রহমান পাটোয়ারি, তবে এটা বাড়ির মানুষ ছাড়া কারো বোঝার ক্ষমতা নেই। আর বেলা দরজার খিল দিয়ে পাগলের মতো পড়ছে। গতকাল রাতে শপিং শেষে যখন ওদের নামিয়ে দিয়ে গিয়েছিল তখন দিগন্ত ওকে বারবার ওয়ার্নিং দিয়েছে ডিএনএ রিলেটেড চ্যাপ্টারটা শেষ করার, সাথে ঘুষ হিসেবে সব মিঠাইগুলো ওর রুমে পাঠিয়েছে। বেলার পরীক্ষা দেখে ওর রুমের দিকে কোনো ভেজাল নেই। পুরো বাড়ি মানুষ ভর্তি থাকলেও বেলার রুমের এদিকটায় কোনোরূপ সারা শব্দ করা বারণ। এর জন্য কঠোর নির্দেশ দিয়েছে রহমান পাটোয়ারি। এক মেয়ের বিয়ের জন্য আরেক মেয়ের পড়ার ক্ষতি হতে দিতে নারাজ তিনি। পারলে তালে ঝোঁকছে আর খাচ্ছে বেলা। কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে, তারপর দুদিন আর বই হাত দিয়েও ছুবে না। বোনের বিয়েতে কেউ আবার পড়াশোনা করে নাকি? পরীক্ষা ভার মেজাক, আগে বিয়ে শেষ হবে তারপর পড়াশোনা। টানা আরও ৩ ঘন্টা সময় নিয়ে পড়া শেষ করলো বেলা। চারদিকে খোলা বই, খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিল। বায়োলজি বইটা ঠিক করে রাখতে গিয়ে আবারও মনে পড়ল দিগন্তের হুমকিটা। কাল যদি শুনেছি শেষ করতে পারিসনি তাহলে কানের গোড়া নড়িয়ে দেব, বেয়াদব। আর বেয়াদব উপাধি শুনতে চায় না বেলা। সে নিতান্তই ভালো মেয়ে, তাই পড়া শেষ করেছে, কিন্তু বুঝে পড়েনি কিছুই। যারা মুখস্থ করেছে তাতে কি? দিগন্ত বলেছে চ্যাপ্টার শেষ করতে। সোজাসাপটা বেলা পাটোয়ারি তাই করেছে। মুখস্থ করুক আর বুঝে পড়ুক, এখন আর বেয়াদব বলতে পারবে না দিগন্ত।
দুগালে হাত দিয়ে কাঁচা ফুল দিয়ে হলুদের সাথে সজ্জিত বাণীর দিকে হাঁ করে তাকিয়ে আছে বেলা। কি অপূর্ব দেখতে লাগছে ওর বড় আপাকে। বেলার চাহনি দেখে মিটিমিটি হাসছে বাণী। এক পর্যায়ে জোরে হেসে দিল। হাসতে হাসতেই বলল, এভাবে আর কতক্ষণ দেখবি? বেলা বিস্মিত গলায় আওড়ালো, আমার তো মন ভরছে না আপা। ইস, তোমাকে দেখতে কি মিষ্টি লাগছে। আমি কিছুতেই ছাদে যেতে দেব না তোমায়। পাজি মানুষরা তোমার মতো পরীকে দেখলে নজর দেবে। অমায়িক হেসে গলায় দুষ্টুমির রেশ ধরে বাণী বলল, তোকে যে আমার থেকেও বেশি সুন্দর লাগছে সেবেলা। কে বলবে তুই মাত্র এসএসসি লেভেলে পিচ্ছি বেলা? শাড়ি গয়না পরে একদম পাক্কা গিন্নি লাগছিস। আমার যদি দেবর থাকতো তাহলে তোকে তুলে নিয়ে যেতাম, বুঝলি? বোনের কাছ থেকে প্রশংসা শুনে এক দফা গলে গেল বেলা। উচ্ছ্বাস ভরা চেহারা নিয়ে বিগলিত কণ্ঠে বলে উঠল, সত্যি আপা, আমাকে তোমার থেকেও বেশি সুন্দর লাগছে। আজ তো দিহান ভাইদের বাড়িতে তাদের অনেক আত্মীয় এসছে, তাই না? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল বাণী। বেলা লজ্জা পাওয়ার ভঙ্গিতে করে বলল, রায়হান ভাইয়াও আসবে তাহলে। ইস, কি লজ্জা লাগছে আমার। এক্ষুনি তো ও বাড়ি যাব দিহান ভাইকে হলুদ দিতে। আমার আমার মতো পরীকে দেখলে নির্ঘাত আজ রায়হান ভাই নিজে এসে প্রপোজাল দেবে আমায়। হায় হায় হায়। কথাগুলো বলে দুহাতে মুখ ঢাকলো বেলা। এদিকে বাণী চোখ বড় বড় করে তাকিয়ে আছে বেলার দিকে। কড়া গলায় বলে উঠল, বেলা কি বললি? এসব কি? রায়হান ভাইয়া আমাদের বড় ভাইয়ের মতো, তাকে নিয়ে এসব ভাবতে নেই। আর যেন এগুলো না শুনি তোর মুখে। কালো হয়ে গেল বেলার মুখ। মুখ ফসকে আপার সামনে কি থেকে কি বলে ফেলেছ। এখন কি হবে? চোরা দৃষ্টি ফেলে আমতা আমতা শুরু করলো। তখনই বাণীর রুমের দরজা ঠেলে রুমে আসলো রহমান পাটোয়ারি। বাবাকে দেখে অভিমানী মুখ ঘুরিয়ে নিল বাণী। রহমান দেখলো অভিমানী বড় মেয়েকে। স্মিত হেসে বেলার কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল, মাশাল্লাহ, আমার ছোট আম্মুকে তো খুব সুন্দর লাগছে। যাও, তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করছে। সাবধানে যেও, আর দিশাকে বলে দিয়েছি তোমার খেয়াল রাখতে। যতক্ষণ ওখানে থাকবে ওর সাথেই থাকবে, কেমন? মাথা হেলিয়ে সায় জানালো বেলা। শাড়ির কুচিগুলো ধরে আস্তে ধীরে নিচে নামলো। পেছন থেকে বাণীর সাবধানী আওয়াজ ভেসে আসলো, আস্তে ধীরে সাবধানে হাঁটবি, শাড়ি যেন পায়ের সাথে না বাঁধে, দেখিস। বাণীর কথা শুনলো বেলা, কিন্তু ততক্ষণে রুমের বাইরে চলে এসেছেও। বেলা চলে যেতে রহমান আবারও তাকালো বাণীর দিকে। ও এখনও অপর দিকে মুখ ফিরিয়ে রেখেছে। রহমান বাণীর পাশে বসে শান্ত আদুরে গলায় বলল, কেন রেগে আছেন আম্মা? আরও কথা শুনছেন না? এই বিয়েতে কি আপনার কোনো আপত্তি আছে? যদি সত্যি তাই হয় তাহলে এখনই বলুন। কোনো প্রশ্ন ছাড়াই আমি বিয়ে ভেঙে দেব। আমার মেয়েদের মনের বিরুদ্ধে গিয়ে আমি কখনোই কোনো কাজ করি না। আপনার মতামত তো নিয়েছিলাম, আপনিও মত দিয়েছিলেন। তাহলে আমার শান্তশিষ্ট বুঝদার বড় আম্মা যান আজ এত রুষ্ট কেন আমার উপরে? চলো চলো নেত্রে বাবার দিকে ফিরল বাণী। কণ্ঠে একরাশ অভিমান নিয়ে বলল, আমার এক বোনকে ঘরে আটকে রেখে তুমি চাইছো আমি হেসে খেলে গিয়ে হলুদে বসি? ও কি করেছে, কেন করেছে তা আমি জানি না, জানতেও চাই না এখন। বেলা বৃষ্টি আমার কাছে আলাদা নয় আব্বু। দুজনকেই কুলে পিঠে বড় করেছি আমি। কিছু খাওয়ার আগে, কিছু কেনার আগে নিজের জন্য না নিয়ে ওদের জন্যই নিই। নিজের জন্য ভাবার আগে আমার ছোট দুই বোনের কথা আগে ভাবি। আজ আমার জীবনের এত বড় মুহূর্তটা একজনকে ছাড়াই পালন করব, এ কেমন বিচার তোমার আব্বু? রহমান দীর্ঘশ্বাস ফেললেন। বাণীর এক হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে ভঙ্গুর গলায় বললেন, আমি ভুল করেছি আম্মা, অনেক বড় ভুল করেছি। মায়ের উপরে কথা বলতে পারবো না দেখে তাকে ভরসা করে ছেড়ে দিয়েছিলাম বৃষ্টিকে তার হাতে। শেষ করে দিয়েছে সে আমার মেয়েটাকে। একরোখা অহংকারী বদমেজাজি হয়ে গিয়েছে ও। আরও বড় ভুল করেছি মায়ের হুকুমে ওর হাতে ফোন তুলে দিয়ে। এখন এটা আমার কাছে ভুল কম, অপরাধ বেশি লাগছে। চোখ দিয়েছিলাম ওর দিকে, নজরে নজরে রেখেছিলাম যেন ভুল পথে পা না বাড়ায়। কিন্তু ও তো আমাকে হারিয়ে দিল। বাণী আর বেলা আদর্শ বাবা হতে পারলেও বৃষ্টির জন্য তা হতে পারলাম না। আমি বর্তমানে অপরাধবোধ, দ্বিধা, অনুতপ্ততা
ব্যর্থতা সব কিছু তো ভুগছি আম্মা। উদ্বিগ্ন হলো বাণী, বাবার হাত আঁকড়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, কি করেছে বৃষ্টি? কেন ওকেও এত মারলে? কেন আটকে রেখেছ? কাল কি এমন দেখলে ওর কোণে? রহমান সাহেবের নয়নজোড়া অশ্রুসিক্ত হয়ে এলো। কাল দিগন্তরা যাওয়ার পর বৃষ্টির গায়ে হাত তুলেছিল সে, তারপর ওকে রুমে বন্দি করে রেখেছে। সবাইকে বলেছে বৃষ্টির জ্বর এসেছে তাই রুমে আছে। কেউ আর এ বিষয়ে বেশি ঘাটেনি, কারণ বৃষ্টির ব্যবহার খুব একটা পছন্দসই না। রহমান সাহেবকে বেখেয়ালি হতে দেখে বানিয়ে তার হাতটা একটু ঝাঁকিয়ে আবার বলল, কি হলো বলো? ওকে মারলে কেন? তুমি তো কখনো তোমার কোনো মেয়ের গায়ে হাত তোলনি, তাহলে বৃষ্টিকে কেন মারলে? রহমান বড় বড় শ্বাস টেনে নিজেকে শক্ত করল, তারপর মুচকি এসে বাণীর কপালে পিতৃস্নেহের আদর দিয়ে বলল, আব্বু কখনো তোমাদের কোনো অন্যায় করতে দেয়নি, ভবিষ্যতেও দেবে না। ভরসা রাখো আমার উপরে। বৃষ্টির জন্য এখন যতটুকু শাসন প্রয়োজন আমি তাই করছি। এছাড়া ওকে সঠিক পথে ফেরানোর উপায় নেই। নিজ হাতে নিজের জীবন ধ্বংস করতে চাইছে ও, তা আমি বেঁচে থাকতে কি করে হতে দেই আম্মা? একটা গুন্ডা লাফাঙ্গার সাথে সম্পর্ক অনেক দূর পর্যন্ত গড়িয়েছে ওর। না ছেলেটা ভালো, না ওর কাজকর্ম, আর নাই বা ওর ব্যাকগ্রাউন্ড। এরকম একটা ছেলের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারিনি। দেরিতে হলো জেনে বুঝে চুপ থাকলে বৃষ্টির ক্ষতি হবে, কিন্তু আমার কোনো মেয়ের চুল পরিমাণ ক্ষতিও আমি বরদাস্ত করব না। বাণী থ মেরে গিয়েছে। বৃষ্টির আচার আচরণ একটু আলাদা হলেও এসবের আভাস ও একদমই পায়নি। বুকটা কেমন শূন্য শূন্য ঠেকছে। বড় বোন হয়েও পারিনি বড় বোনের দায়িত্ব পালন করতে। ফুপির বাড়িতে আসতেই বেলার অবস্থা নাজেহাল। একে তো শাড়ি পরে হাঁটতে পারছে না ঠিকভাবে, এখন আবার হাত ভর্তি মিষ্টির ব্যাগগুলো নিয়ে নড়াচড়া করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়ে। ওর বাড়ি থেকে এসেছে 5 জন মানুষ, সবার হাতে কিছু না কিছু রয়েছে, কাউকে কিছু বলতেও পারছে না। কিছুটা হেঁটেই দাঁড়িয়ে পড়ল বেলা। ওর সাথে যারা ছিল তারা এতক্ষণে ভেতরে চলে গিয়েছে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করুণ চোখে বাড়িতে প্রবেশের আগে বিশাল রাস্তাটাকে দেখছে। এই রাস্তাটুকু পেরিয়ে তবেই বাড়িতে ঢুকতে হবে ওকে, অথচ বেলা আর 2 কদমও হাঁটতে পারবে না। শাড়ি পরতে ভীষণ ভালোবাসেও, মাঝে মধ্যেই পরে, কিন্তু পরার পর 2 হাত দিয়ে সামলে হাঁটে বলে কখনো খুলে যায়নি। আজ অনেকটাই এলোমেলোভাবে হেঁটেছে, ফলস্বরূপ শাড়ি ঢিলে হয়ে গিয়ে মাটিতে ঝুলছে। একটু হাঁটলেই কুচির সাথে প্যাচ খেয়ে মাটিতে পড়বেই পড়বে। মিষ্টির ব্যাগগুলো 2 হাতে ধরে রেখে ডাগর ডাগর চোখ জোড়া নিয়ে আশেপাশে চোখ ঘোরালো। এদিকে পার্কিং লটে জিপের উপরে পায়ের উপর পা তুলে বসে আছে দিগন্ত। হাতের এক আঙ্গুলে 4টা চরকা কাটছে জিপের চাবি। দৃষ্টি নিবদ্ধ বেলার কর্মকাণ্ডের উপর। ঠোঁট কামড়ে ধরে নিচে নেমে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে নিজ মতো স্ক্রল করতে করতে হাঁটা তুলল বাড়ির দিকে। ভাব এমন, এখানে যে বেলা দাঁড়িয়ে আছে সেটাও জানে না। এদিকে দিগন্তকে দেখে চোখ জোড়া জল করে উঠেছে বেলার। দিগন্ত ওর পাশ কাটিয়ে যেতেই ডাক পড়ল, দিগন্ত ভাই। বেলা ভাই ডাকটা মধু মিশিয়ে ডাকলো দিগন্তের কানে, সেটা বিষের ন্যায় ঠেকলো। চোখ মুখ কুঞ্চিত করে ফিরল ডাকওয়ালির পানে, কর্কশ গলায় বলল, কে? ওপাশ থেকে ঝটপট উত্তর এলো, আমি। কে আপনি? রানী এলিজাবেথ? দুপাশে মাথা নাড়িয়ে বেলা বলল, না। তাহলে আমি বলে এত সুন্দর পরিচয় দিলেন যে? কোন রাজ্যের রানী হন? পাটোয়ারি বাড়ির। ব্যঙ্গাত্মক গলায় দিগন্ত প্রতি উত্তর করল, হ্যাঁ সেই ভিখারিনী রাজ্যের রানী হয়ে থাকেন আপনি। আপনার মতো বেয়াদব অন্য কোথাও রানী হতে পারবে না। দিগন্তের কথা অস্পষ্ট শুনল বেলা। নিজে থেকে আবারও বলল, আমি বেলা। দিগন্ত ভাই চিনতে পারছেন না? এরকম সং সেজেছিস কেন? ভালো লাগছে না? না। ব্যাস, ঠুস করে ভেঙে গেল বেলার ছোট সাইজের মনটা। মুহূর্তেই চোখ জুড়ে পানি ছাপিয়ে গেল। দিগন্তের দিকে ছলছল নেত্রে চেয়ে বলল, সবাই ভালো বলেছে, শুধু আপনিই খারাপ বললেন। দাঁতে দাঁত পিষল দিগন্ত। নিজের উদ্দেশ্যে কয়টা গালি ছুঁড়ে ঠান্ডা গলায় বলল, হাতের ব্যাগগুলো দে আমাকে, আর এখানে দাঁড়িয়ে থাক, আমি মনিকে পাঠাচ্ছি।
কিছু বলল না বেলা, চুপ করে রইল। মন খারাপ হয়ে গিয়েছে ওর। দিগন্ত এক পলক দেখলো ছোট মায়াবী মুখটা। আসলে সুন্দর লাগছে বেলাকে। হালকা শ্বাসটুকু ফর্সা মুখভাবে ফুটে উঠেছে মারাত্মকভাবে। টানা টানা চোখগুলো সাজিয়েছে আরও নিখুঁতভাবে। আর কিছু দেখার সাহস হলো না। নিজের বেহায়া চোখজোড়া আলগোছে সরিয়ে ফেললো দিগন্ত। বেলার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই হন্তদন্ত পায়ে বেলার কাছে ছুটে এলো মিতালি। হাফ ধরা গলায় বলল, আমি তোকে এতক্ষণ খুঁজে চলেছি, আর তুই এখানে দাঁড়িয়ে? দিগু না বললে তো এতক্ষণ সারা বাড়ি খুঁজে বেড়াতাম। আয়, আগে শাড়িটা ঠিক করে দি। কথাগুলো বলে মিতালি অনেকটা হেলে গিয়ে বেলার শাড়ির কুচিগুলোতে হাত দিল। এতক্ষণ বেজার মুখ করে দাঁড়িয়ে থাকা বেলা হুট করে হি হি করে হাসা শুরু করলো। মিতালি কুচি ঠিক করে দিয়ে বলল, কি হলো? এভাবে পাগলের মতো হাসা ধরলি কেন? বেলা খানিক সময়ের জন্য হাসি চেপে চঞ্চল গলায় বলে উঠল, তুমি দিগু বললে আর আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? হয়াকার গু। এটুকু বলে আবারও খিলখিলিয়ে হাসতে শুরু করলো। এদিকে মিতালি হতভম্বের ন্যায় কয়েক সেকেন্ড ব্যয় করলো। তারপর বেলার কথাটা বুঝতে পেরে জোরে হেসে দিল। প্রায় অনেকক্ষণ যাবৎ রায়হানের আশেপাশে ঘুরঘুর করছে বেলা। নানা তালবাহানা করছে আর রায়হানের সাথে কথা বলার সুতো খুঁজছে। বেলার এসব কর্মকাণ্ডে রায়হান বেচারা দোয়া দুরুদ পড়ছে আর চোখ বুলাচ্ছে চারপাশে। দিগন্ত আপাতত এখানে নেই। দিহানের গায়ে হলুদের জন্য স্টেজে ওর কাছেই বসে আছে রায়হান, সাথে আরও বেশ কয়েকজন ছেলেপেলে। কিছুক্ষণ আগেই বেলা একবার ঢু মেরে রায়হানের পাশ কেটে বাহিরের দিকে গিয়েছিল, এখন আবার আসলো এদিকে। শাড়ির কুচিগুলো ভালোভাবে সামলে রায়হানের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে কিছু একটার সাথে জোরে ধাক্কা খেলো। নাকে ব্যথা পেল অনেকটাই, চোখে পানি চলে এসেছে। হাত দিয়ে নাক বুলাতে বুলাতে সামনে তাকালো, দেখতে পেল ফোন হাতে দাঁড়ানো গম্ভীর মুখভাবের অধিকারী দিগন্ত তালুকদারকে। সরু চোখে বেলার দিকে তাকিয়ে আছে দিগন্ত। হুট করে ভারী গলায় বলে উঠল, চোখ কোথায়? বেখেয়ালি বেলাও নাকে হাত রেখে ফট করে বলে দিল। রায়হান ভাইয়ের দিকে। বলেই জিভ কাটল। তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল। এদিকে দিগন্তের নজর আটকে গেল বেলার কানের দুপাশে ছেড়ে রাখা ছোট চুলগুলোতে। মাথা নাড়ানোর সাথে সাথে ও দুটো হালকা উড়ে গিয়ে বেলার মুখে পড়ল। সেগুলো আবার বেলা হাত দিয়ে ঠেলে কানের পিছে গুজে নিল। এসব দেখে দিগন্ত ধমকে উঠে বলে, দুপাশে দুটো অ্যান্টেনা ছেড়েছিস কেন? ছেলেদের কাছে গিয়ে আবার ছাপড়িগুলোর মতো কানের পিছনে ঘষা মারছিস, সমস্যা কি? মনে রং লেগেছে খুব? বেলা অবুঝ গলায় বলল। মানে? মেজাজ আগে থেকে গরম ছিল দিগন্তের। বেলার সব কারবারই দেখছেও। এখন 16 কলা পূর্ণ হলো। রাগে চিড়চিড়িয়ে উঠে চাপা গলায় বলল, অসভ্য মেয়ে কোথাকার, মানুষ করতে পারিনি তোকে, সব দোষ তোর বাপের। বেলা দুপাশে ছোট চুলগুলোতে হাত বুলিয়ে বলল, এটা তো স্টাইল দিগন্ত ভাই, এখানে আব্বু কি দোষ করলো? কি বলতে গিয়েও থেমে গেল দিগন্ত। কিছু একটা মনে করে বেলাকে প্রশ্ন করলো, এই চ্যাপ্টার শেষ করিসনি, আবার আমাকে জিজ্ঞেস করছিস তোর বাপের দোষ কোথায়? বেলা আমোদ কণ্ঠে বলল, করেছি তো, সবই শেষ করেছি পুরোটা। আচ্ছা, কি বুঝলি বল? চোখের বড় বড় পাপড়িগুলো কয়েক পলক ঝাপটে টুকুর টুকুর চোখে দিগন্তের পানে তাকালো বেলা। সোজা গলায় বলল, আপনি কি বুঝে পড়তে বলেছিলেন? কেন? আবার কি করেছিস? মুখস্থ করেছি। তেতে উঠল দিগন্তের মন। উপরের দিকে মুখ উঠিয়ে ফোঁস করে জোরে শ্বাস টানল। তারপর বেলার দিকে ত্যক্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, চরম লেভেলের বেয়াদব তুই। তোর মতো বেয়াদবের পাল্লায় না পড়লে বুঝতাম না আল্লাহ আমার এত ধৈর্য দিছে। তোর আর তোর বাপের উচিত দিনের 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করা। কি কারণে শুকরিয়া আদায় করবে বুঝল না বেলা। অযথায় দিগন্তের কথার তালে সায় জানিয়ে বলল, আচ্ছা, কি আচ্ছা? আমার আর আব্বুর উচিত দিনের 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করা। বাকরুদ্ধ দিগন্ত মাত্র অতিরিক্ত শান্ত চাহনিতে দেখল বেলাকে। তার থেকেও শান্ত গলায় উচ্চারণ করল, এখান থেকে সোজা হেঁটে গিয়ে আমার জিপে উঠবি, তোকে আর এই বাড়িতে থাকতে হবে না, দিয়ে আসবো আমি। যা সোজা হাঁটা ধর।
ঠোঁট উল্টালো বেলা, মুখ ফুটে বলতে চাইলো আমি যাব না, কিন্তু কেন যেন আর সাহসে কুলালো না। চুপচাপ উল্টো দিকে ঘুরল, 2 কদম হেঁটে আবার দিগন্তের দিকে ফিরে বলল, ফুপিকে বলে আসি। তা কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি তোর বাপের হাতে তার নাদান বাচ্চাকে তুলে দিতে পারবো তত শান্তি আমার, যা আমি বলে দিব। বেলা অসহায় চোখে অদূরে বসে থাকা রায়হানের দিকে চেয়ে বলল। তাহলে দিহান ভাইদের থেকে বিদায় নিয়ে আসি। মুখ দিয়ে চু শব্দ করলো দিগন্ত। এই, তুই যাবি এখান থেকে? চমকে উঠল বেলা, আর কথা না ঝটপট পা ফেলে দৌড় লাগালো বাহিরের দিকে। ও চলে যেতে দিগন্ত পকেট থেকে ফোন বের করে কানে ধরল। ওপাশ থেকে রিসিভ হতেই চোখ ফেরালো রায়হানের দিকে। ব্যাস, এতক্ষণের সব রাগ উগলে দিল নিমিষেই। শালা, ঠাডা পড়বে তোর উপরে। রহমান পাটোয়ারির নাদানটাকে তোর রূপের জালে ফাঁসাইছিস, আল্লাহ বিচার করবে তোকে ধুবে রে ধুবে। তোর বউ সারাদিন তোকে ধুবে, পেছন দিয়ে বেরিয়ে যাবে তোর রূপ। শালা, 2 রাকাত নফল নামাজ আদায় করে প্রাণ খুলে দোয়া করব তোর জন্য। এদিকে ফোন কানে চেপে ঠোঁট কামড়ে ধরে চাপা হাসছে রায়হান। এ নতুন কিছু না। দিগন্তের মাথার তার ছিঁড়ে গেলে রায়হানের উপরেই সব ঝড় যায়। ওর কথা শেষ হওয়ার পর নিজেকে ধাতস্থ করলো রায়হান। তারপর বলে উঠল, বেটা শান্ত হ, বেলা ছোট মানুষ। আবার ছোট মানুষ বলে লাই দিচ্ছিস? শালা গ্যাঞ্জাম মার্কা পাবলিক, তোকেও তোর বউ ছোট বলে দূরে ধাক্কা মারবে, মিলাই নিস। তির্যক হাসলো রায়হান। দিগন্তকে ঠ্যাস মেরে বলল, মন থেকে বদদোয়া দিয়ে শালা, তোর বদদোয়া কাজে লেগেও যদি বিয়ে হয় তাহলে মসজিদে তোর ভবিষ্যতের জন্য মিলাদ পড়াবো। জীবনে এগুলো কম বললি না। বিয়ের পর বউ যদি এত অত্যাচার করে তাও সয়ে নিব, কিন্তু আফসোস তোর মুখের একটা কথাও আমার কপালে লাগে না, সব তোর কাছেই ফিরে যায়। লানত তোর উপর শালা। ভ্রুজোড়া কুঁচকে নিল দিগন্ত। কিছু একটা মনে করে আবার আগের মতো শান্ত হয়ে গেল মন। ঠান্ডা গলায় বলল, শোন, বল। রায়হানের দিকে বাঁকা হাসি ছুড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, দিশা ছোট মানুষ। এইটুকু বলে সঙ্গে সঙ্গে ওর মুখের উপর লাইন কেটে দিল দিগন্ত। মুহূর্তেই চোখ মুখ আধারে চেয়ে গেল রায়হানের। রাগী গলায় দিগন্তকে উদ্দেশ্য করে বলল, শালা তোর এজন্যই তোর কপালে এত দুর্ভাগা। শালা নিজেও বুড়া হবি, আমাকেও বুড়া বানাবি। রায়হান যখন দিগন্তকে গালি দিচ্ছে সেটা বেশ বুঝতে পারছে দিগন্ত। মনে মনে কেন যেন শান্তি পাচ্ছে এখন। দুজনেই এক ঘাটের মাঝি। যদিও দিশার বয়স 18 পেরিয়েছে কিছুদিন আগে, কিন্তু দিগন্ত এখনই দিশার বিয়ে দিবে না। এর পেছনেও অবশ্য কারণ আছে। সব বাদ দিয়ে রায়হান আর ও একই পথের পথিক, একথা ভাবলেও মনে কিছুটা শান্তি কাজ করেছে ওর। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পকেটে 2 হাত গুজে বাহিরের দিকে পা বাড়ালো দিগন্ত। অন্ধকার রুমের মধ্যে কাউচের উপর বসে আছে ফাহাদ। পায়ের উপর পা তুলে ল্যাপটপে গম্ভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। স্ক্রিনে জ্বলজ্বল করছে হাস্যোজ্জ্বল এক ষোড়শী কন্যার প্রতিচ্ছবি। এতক্ষণ তার সব বায়োডাটা চেক করা শেষ ফাহাদের। ছবিটা ছোঁয়ার জন্য হাত উঠালো, কিন্তু ছুলো না, নামিয়ে নিল। দৃষ্টি আবারও ফেলল স্ক্রিনের উপরে। ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে বিড়বিড় করে আওড়ালো, বেলা পাটোয়ারি। ছবিটা দেখছে অথচ চাহনিতে কোনো নোংরামো নেই, কোনো রুষ্ঠতা। যা আছে তা মোহমায়া, ভালো লাগা আর নরম একটা চাহনি। লাফাঙ্গা মেয়েবাজ ফাহাদ দেওয়ানা এই প্রথম চাইলেও মন থেকে কোনো খারাপ ভাব আনতে পারছে না। ছোট মেয়েটার কান্নারত নিষ্পাপ মুখটা মনসাপেটে ভেসে উঠলে কেমন এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। অথচ এই মেয়েটা ওর জাতশত্রু দিগন্ত তালুকদারের রিলেটিভ। দিগন্তের সাথে দেখেছেও সেদিন। ওই সিনটুকু মাথায় আসলে ভেতর থেকে রাগ আসছে ফাহাদের। চোখের দৃষ্টি ল্যাপটপ থেকে সরিয়ে নিয়ে ঠাস করে নামিয়ে দিল সেটা। শব্দ করে টেবিলের উপর রেখে মাথার চুল টেনে ধরল। নিজের উপরে নিজেই ভীষণ বিরক্ত। কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না। কেন পারছে না, কি হলো, কিভাবে হলো, এসবের কোনো উত্তর নেই ওর কাছে। বিরক্তিতে চিড়চিড়িয়ে উঠে রুমের ছোট ফ্রিজ খুলে একটা বিয়ারের ক্যান হাতে নিল। বেলকনিতে গিয়ে
খোলা আকাশের দিকে চেয়ে বিয়ারের ক্যানটা মুখের সামনে ধরতেই আবারও বেলার মুখটা ভেসে আসলো। দাঁতে দাঁত পিষে এক আছাড় মারল ক্যানটা। নিজেকে কয়েকটা বিশ্রী গালি দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গাড়ি নিয়ে চলল ওর আড্ডাখানার দিকে। আড্ডাখানায় এসে আরও মেজাজ বিগড়ে গেল ফাহাদের। দলের ছেলেরা দুটো মেয়ে এনে নাচানাচি করছে। রাগে হুঙ্কার ছেড়ে এক টানিয়ে প্যান্টের বেল্ট খুলল। মেয়েগুলোর দিকে এগিয়ে গিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে আঘাত করতে করতে বলল, তোদের যদি আর কোনোদিন এই দিকে দেখেছি জানে মেরে ফেলবো। শালীরা আর কোনোদিনও এ মুখ হবি না, বের হয় এখান থেকে। মেয়েগুলো যান হাতে নিয়ে পালালো। এরপর ফাহাদ ওর ছেলেগুলোকে বলল, আজ থেকে মেয়েবাজি ছাড়বি সবগুলো। কাউকে যদি দেখেছি আবার মেয়ে এনেছিস এইখানে, তাহলে এখানেই পুঁতে দেব, মাথায় রাখিস। একটা ছেলে সহসা বলল, ভাই আমাকেও ওয়ার্নিং দিয়া আপনি মেজাবি করে বেড়াবেন, এটা কেমন কথা? ফাহাদ একটা চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বলল, কে বলছে আমি মেয়েবাজি করব? সেই দিন পার্কের এক বিশেষ ঘটনার পর থেকেই ছেড়ে দিয়েছি ওইসব। কেন যেন আর মন টানে না ওইগুলোতে। কি হয়েছে ভাই, হুট করে এত পরিবর্তন? ফাহাদ আনমনে বলল, কি জানি কি যে হইল বুঝতে পারছি না। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। দিগন্তের লাল কালো মিছিলের জিপ গাড়িটা এসে থামলো বিয়ে বাড়ির সাজে সজ্জিত পাটোয়ারি বাড়ির সামনে। গাড়ি থেকে নামলো বেলা। দিগন্তের পাশে এসে আস্তে করে বলল, ভেতরে চলুন। দিগন্ত ঘাড় বাঁকিয়ে বেলার দিকে ফিরে বলল, কাজ আছে আমার, যা বাড়িতে যা। আচ্ছা। বলে বাড়ির দিকে পা বাড়ালো বেলা। পেছন থেকে দিগন্ত ডেকে উঠল। শোন, বেলা আবারও দিগন্তের পানি ফিরে বলল, জি। রায়হানের প্রেমিকা আছে। এটা বলে জিভ ঘুরিয়ে চলে গেল দিগন্ত। বেলাকে দেখার আর প্রয়োজন বোধ করল না। এদিকে বেলার চক্ষুজোড়া ছাপিয়ে পানি পড়ছে। ছোট মনটাতে বড় ভাঙন ভেঙেছে। রায়হান ভাইকে পছন্দ হলো, এখন সে নাকি অন্যজনের। ঠোঁট উল্টে বেলা বিড়বিড়িয়ে বলল, বেলার মন ভাঙলেন রায়হান ভাই। অবুঝ ছোট মন ভাঙার জন্য দোয়া দিল এই বেলা পাটোয়ারি। আপনার ওই প্রেমিকা আপনাকে নাকানি চোপানি খাওয়াবে। আমিন আমিন আমিন। তারপর চোখ মুখ ঠিক করে চলে গেল বাড়িতে। এদিকে দিগন্ত কিছুটা দূরে এসে জিভ থামিয়ে একটা গাছের নিচে চোখ বন্ধ করে বসে আছে। তোরও আমার মতো একটা ধৈর্যশীল প্রেমিক আছে। যেদিন বড় হবি সেদিন বুঝবি, আর যখন বুঝবি তখন তোর কপালকে বাহবা দিবি। বিন্দুর জানিনি। চোখ খুলে পাশ থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটে চেপে ধরল। ধোঁয়াশে আকাশের দিকে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে আবারও বলল, আমার মতো বদমেজাজি রকচটা অধৈর্য ছেলেকে ধৈর্য শিখতে হয়েছে, তাও তোর মতো নাদান পুচকে একটা মেয়ের জন্য। মেয়েটা তুই আসলে বড় বেয়াদব বেলা। তোর বাপ আমার মতো ছেলের হাতে তোকে ভালোই ভালোই তুলে না দিলে পাপ লাগবে, দেখিস। রাতের মধ্যভাগ চলছে। পাটোয়ারি বাড়ি জ্বলজ্বল করছে ভিন্ন রঙের ছোট ছোট বাতিতে। দোতলা বিশিষ্ট বাড়ির ছাদে এতক্ষণ হই হুল্লোড় চলছিল। বাণীর গায়ে হলুদ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মেহমানরা যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে নির্ধারিত রুমে। নিজ রুমে একাকী বসে খাতা হাতে হিসাবে ব্যস্ত রহমান পাটোয়ারি। সারা বিয়ে বাড়ির খরচ খুব বেশি না হলেও কমও না। বাণীর বিয়েটা সাধারণভাবেই হচ্ছে, যেটুকু না করলে নয় সেটুকুই করছে রহমান। খুব একটা জাঁকজমক নেই। বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। সাধ্যের মধ্যে যা সম্ভব তাই করছে। প্রত্যেকটা জিনিসের হিসাব খুঁটে খুঁটে খাতায় তুলছে রহমান। সম্পূর্ণ মনোযোগ সেখানেই নিবদ্ধ। নতুন শাড়ি পরিহিত আমেনা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ব্যস্ত পায়ে রুমে ঢুকলো। স্বামীর কাছাকাছি গিয়ে নমনীয় গলায় বলে উঠল, শুনছেন? খসখস শব্দ তুলে লিখতে থাকা হাতখানা থেমে গেল রহমানের। নাকের কাছে হেলে পড়া চশমাটা ঠেলে তাকালো আমিনার দিকে। বড় পাড়ের জামদানি শাড়িটা বেশ মানিয়েছে আমিনাকে। বয়স 40-এর কোঠায় হলেও সারাদিন সাংসারিক কাজের চাপে নিজের শরীরের খুব অযত্ন করে ফেলেছে, যার দরুন টান টান ফর্সা চামড়াগুলো গলার দিকে হালকা কুঁচকে গিয়েছে। খানিক সময় নিয়ে আমিনাকে দেখে ভারী গলায় রহমান বলে, শাড়িটা মানিয়েছে, মাঝে মধ্যে নিজের একটু যত্ন নিলেও পারো।
শত ক্লান্ত থাকার পরও রহমান পাটোয়ারির এই কথাটুকু আমিনার ক্লান্তিতে বাধা দিল। এক পশলা বৃষ্টির ন্যায় শীতল হলো মন। হয়তো কোনো ভালো কাজ করেছিল যার জন্য রহমান পাটোয়ারির মতো একজন আদর্শ মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। লোকটা আর ভালোকে ভালো, খারাপকে খারাপ, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে কখনো পিছপা হন না। মুচকি হাসলো আমিনা, তারপর আবার এসব বাদ দিয়ে ঝরঝরে গলায় বলল, একটু আম্মাকে বোঝান। ভ্রুক্ষেপহীনভাবে রহমান উত্তর করল,